সুশীল ভট্টাচার্য, জলপাইগুড়ি থেকে এসেছিলেন ভূমি ঠাকুরতা, এসেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অলোক মুখার্জি, যাকে আপনারা মঞ্চে দেখছেন, ষষ্ঠী দুলে, এই ধরনের অনেক খেলোয়াড় এসেছিলেন তারা খেলেছেন। জসলিন ক্লাব 1921 সাল 21 বছর কেটে যায় তাদের প্রথম ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠতে, এবং 21 বছর কেটে যাওয়ার পর জসলিন ক্লাব 1946 সালে প্রথম মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে তারা আইএফ লিগ জয় করে। কিন্তু আইএফ লিগের ফাইনালটা হয়নি তার কারণ ইংরেজ শাসকরা সেই সময় ভেবেছিলেন যে দুটি ভারতীয় দল জিতে যাবে, তারা স্ক্র্যাচ করে দেন আইএফ লিগটিকে। যে কারণে জসলিন ক্লাব 1943 সালে চ্যাম্পিয়ন হতে পারেনি, এবং চ্যাম্পিয়ন হতে না পারার জন্য তারা যুগ্ম চ্যাম্পিয়নের খেতাবও পায়নি জসলিন ক্লাব সে বছর। এবং তারপর জসলিন ক্লাব খালি উত্তরণের ইতিহাস। জসলিন ক্লাব উঠে যায় একের পর এক। একটা সময় তারা 2003 এবং 4 সালে তারা অবনমনের কবলে তারা টেলিভিশনে খেলতে বাধ্য হয়। কিন্তু পরবর্তী পর্বে মাত্র 5 বছরের মধ্যে ডাবল প্রমোশন পেয়ে জসলিন বাবার নিজেদের খ্যাতি কীর্তির শিরোপায় নিয়ে যায় এবং তারা প্রথম ডিভিশনে অন্তর্ভুক্ত হয়। জসলিন স্পোর্টস ক্লাব এই বছরটা 100 বর্ষ। জসলিন স্পোর্টস ক্লাব শুধু একটা প্রতিষ্ঠান, একটা ক্লাব, একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা পরিবার। এই পরিবারে অন্তর্ভুক্ত হল তমলুক খেলাঘর ক্লাব। আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি শ্রী সুব্রত জানা এবং তার সহযোদ্ধাদের, কারণ তারা ফুটবলের সেবা করছে। তারা অমূল্য সময় দিয়ে, পরিশ্রম দিয়ে ফুটবলের সেবা করছে। আর আমি মনে করি যারা ফুটবলের সেবা করে, যারা খেলাধুলোর সেবা করে, তারা প্রত্যেকে সমাজ সেবা। তাই তাদেরকে আমাদের ক্লাবের সাথে অন্তর্ভুক্ত করায় আমি গর্বিত, আমি যার কন্যায় আনন্দিত। আমি জানি যে শ্রী সুব্রত জানা এবং তার সতীর্থরা তারা কিভাবে তমলুকে ফুটবলের দৈনন্দিনভাবে কাজ করে চলেছে। তমলুকের ছেলেরা যারা খেলাঘর ক্লাবের সাথে জড়িত, তারা যাতে মূল স্রোতে আসতে পারে ফুটবলে, তারা যাতে কলকাতা ফুটবল লিগে খেলতে পারে, সেখান থেকে যাতে আগামী দিনের তারকা খেলোয়াড়রা যাতে উঠে আসতে পারে, তার সুযোগ করে দেওয়ার জন্য আমার মনে হয় খেলাঘরের এই প্রয়াস জসলিন স্পোর্টস ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার উদ্যোগ। আইএফএর দায়িত্বে আসার পর থেকে আমার যেটা প্রচেষ্টা ছিল যে জেলা থেকে প্লেয়ার কি করে আমরা আনতে পারি। আমরা জানি যে কলকাতা ফুটবলের যদি আমরা কথা বলি বা বাংলার ফুটবলের কথা বলি, মূলত প্লেয়ার আসে নর্থ 24 পরগনা থেকে, কল্যাণী বা নদিয়া থেকে কিছুটা, এবং সাউথ 24 পরগনা থেকে। এর বাইরের পরিধিটা কিন্তু অনেকটা সীমিত, কারণ অন্যান্য জেলা থেকে সেইভাবে প্লেয়ার উঠে আসছে না। তমলুক খেলাঘরের সাথে আমার সম্পর্ক বা আলোচনা শুরু হয় সুমনের হাত ধরে। সুমন দত্ত ও একটা সময় জসলিন ক্লাবে খেলেছে এবং ও তমলুক খেলাঘরে ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে, ওখানে কোচ হিসেবে কাজ করছে, ওখানে প্লেয়ার তৈরি করছে। এবং একদিন সুমন আমায় ফোন করে বলে যে জয়দা, এরকম একটা ক্লাব আছে, যদি একসাথে কিছু করা যায়, এখানে অনেকগুলো ভালো ছেলে তৈরি হচ্ছে, এবং তমলুক খেলাঘর যে প্রচেষ্টাটা করছে সেটা কিন্তু সত্যি অসাধারণ। যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ওরা ডেভেলপ করছে, যেভাবে নিজেরা মাঠ কিনে মাঠ তৈরি করে
কাজ করছে বাচ্চাদের নিয়ে, তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তো সুমন যখন আমার তমলুক খেলাঘরের কথা বলে, আমি ওদেরকে বলি যে হ্যাঁ, আমার ওদের সাথে পরিচয় আছে, কারণ জেলায় যেহেতু যাতায়াত রয়েছে আমার। ওরা একটা খুব বড় টুর্নামেন্ট করে, যার জন্যে ওদের একটা পরিচিতি আছে দীর্ঘদিন ধরে খেলার মাঠে, সেটা হলো তাম্রলিপ্ত কাপ। তমলুকের তাম্রলিপ্ত কাপ ওরাই অর্গানাইজ করে। ওরা যে প্লেয়ার তৈরিতে নিজেদের গতি করেছে এবং এত প্লেয়ার নিয়ে কাজ করছে, সেটা আমি সুমনের থেকে জানতে পারি। তারপরে সুব্রত বাবুর সাথে আমার আলোচনা হয় এবং আমরা ঠিক করি যে যদি একসাথে কাজ করা যায়, একটা টিম শুধু একাডেমিক প্লেয়ারও যেরকম হতে পারে না, শুধু প্রফেশনাল প্লেয়ার নিয়ে টিম করাটা কোনোদিনই জস টেলিগ্রাফের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল আগাগোড়াই নতুন প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম দেয়া, যাতে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে অন্যান্য ক্লাবের সামনে এবং নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। ইচ্ছাপুর থেকে যখন অলোকদা এসেছিল, যখন বাবার সাথে বাবার হাত ধরে অলোকদা এই টেন্টে আসে, তখন কিন্তু অলোকদার সেইভাবে পরিচিতি তৈরি হয়নি। কিন্তু এই জস টেলিগ্রাফের প্ল্যাটফর্ম থেকে ভারতবর্ষ সর্বকালের একজন সেরা প্লেয়ারকে পেয়েছিল, কারণ সেই সুযোগটা করে দিতে পেরেছিল জস টেলিগ্রাফ। আমাদের লক্ষ্য যে আরো প্লেয়ারকে যদি আমরা সুযোগ করে দিতে পারি নিজেদের প্রমাণ করা, নিজেদেরকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা দেওয়া। আর সেই লক্ষ্যে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়। এখানে সুব্রত বাবু আছেন, এখানে প্রেসিডেন্ট, এখানে ওনাদের ভাইস প্রেসিডেন্ট মানসী দেবী আছেন, এখানে ওনাদের সেক্রেটারি গোপাল সামন্ত রয়েছেন। আর সর্বোপরি সুমনের উপরে আমার একটা আস্থা আছে, কারণ সুমন জস টেলিগ্রাফের প্লেয়ার। যখন আমি হাতে করে টিম করতাম, তখন সুমন কিন্তু দীর্ঘদিন জস টেলিগ্রাফে খেলেছে। আর জস টেলিগ্রাফ শুধু প্লেয়ার নয়, একাধিক কোচও উপহার দিয়েছে। তাই আমাদের ক্লাবে খেলে যাওয়া কোনো প্লেয়ার যদি কোচিং এর কাজ জস টেলিগ্রাফ থেকে শুরু করে, সেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। তার ওপরে স্বাভাবিকভাবে যদি ঘরের ছেলে আস্থা বেশি থাকে, যদি হলদিয়া বা মিদনাপুর থেকে আমরা কিছু প্লেয়ারকে এনে একটা প্ল্যাটফর্ম দিতে পারি নিজেদের প্রমাণ করার, খেলোয়াড় হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করার, আমার মনে হয় তাতেই বোধহয় জস টেলিগ্রাফের সাফল্য, তাতেই বোধহয় জস টেলিগ্রাফ যে মোটো নিয়ে কাজ করে সেটাকে সঠিকভাবে সম্মান জানানো হয়। এবং আমরা যত এরকম ভাবে প্লেয়ার তুলে আনতে পারবো, আগামী দিনে হয়তো বাংলার ফুটবল আরো অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে। যিনি উপস্থিত হয়েছি, তমলুক খেলাঘর অত্যন্ত প্রান্তিক একটা ক্লাব, গ্রামীণ একটা ক্লাব, যার জন্ম 1999 সালে। আমরা জন্মলগ্ন থেকেই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকব, এবং সালটা ছিল 1996 সাল। আমরা সকলেই জানেন আমাদের তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক এবং হলদিয়ার উপকার আইকেআরের চেয়ারম্যান ডক্টর লক্ষ্মণচন্দ্র শেঠ আমাদেরকে ভীষণভাবে এই খেলাধুলা চালানোর জন্য আমাদেরকে সহযোগিতা করতেন এবং বর্তমানে তিনি করে চলেছেন। 25 সালের কথা চলছে, আমরা হয়তো শিগগিরই নামটা ডিক্লেয়ার করে দেব। এখনো শিলমোহর পড়েনি, সেই অর্থে পড়লেই আমরা নাম জানিয়ে দেবো। যেহেতু এই প্লেয়ারগুলো সুমন নার্চার করছে ওখানে, এবং কার কতটা প্রতিভা সেটা সুমন জানে, সেই হিসেবে সুমনকে টেকনিক্যাল ডিরেক্টর রাখা হয়েছে, যেখানে টিমটাকে দেখবে। কারণ শুধু কোচের কথা যদি আমরা ভাবি, সেখানে কি হয়, জেতার জন্য সবসময় লক্ষ্য হয়ে যায় যে সেরা প্লেয়ারটাকেই শুধু খেলাবো এবং অন্য প্লেয়াররা রিজার্ভ বেঞ্চেই বসে থাকে।
সেটা যাতে না হয় এবং সঠিকভাবে যাতে এই প্লেয়ারগুলোর মূল্যায়ন হয় এবং সেইভাবে খেলার সুযোগ পায়, তাই সুমন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিচ্ছে। এবং আমি তো বললাম যে আমাদের ক্লাবেরই ছেলে, আমাদের ক্লাব থেকেই উঠে এসেছে এবং আমি সবসময় চেষ্টা করেছি আমাদের ক্লাবের যারা প্রাক্তন প্লেয়ার তারা কোচিং করতে চাইলে তাদেরকে আমি সবসময় সুযোগ দেওয়ার চেষ্টা করি। মাঠ তো 3-4 এজ গ্রুপের টিম প্র্যাকটিস করাতে যে মাঠের অ্যাভেলেবিলিটির দরকার, সেই জায়গাটা আমাদের কাছে একটা বড় প্রতিবন্ধকতা ছিল। আমার মনে হয় এই তমলুক খেলাঘরের সাথে টাই আপ হওয়ার, সেখানে একটা প্লেয়ার সোর্সও আমরা পাবো এবং ওখানে তারা খেলাটা সঠিকভাবে শেখারও সুযোগ পাবে। তার ফলে আগামী দিনে হয়তো আমরা বিভিন্ন এজ গ্রুপের টুর্নামেন্টেও পার্টিসিপেট করতে পারবো। একটা মানুষ, আমি যা এখন বলবো তা 10 বছর বাদে একই কথাই বলবো। সুতরাং আমাকে যদি এরা ডাকে, আমি তো এখন কিছু বুঝি না, এখন রিটায়ার পারছি, আমি এখনো সুস্থ আছি। সুতরাং আমাকে যদি ডাকে আমি নিশ্চয়ই আসবো, যেহেতু আমারও কোচিংয়ে কিছু অভিজ্ঞতা আছে যে প্লেয়ার কোচিং। তো তোমরা যেটা বলছো যে এটা হবে কি হবে না, একটা ছেলে যখন জন্মায় সেই ছেলেটা সায়েন্টিস্ট হবে না প্লেয়ার হবে, নোবডি ক্যান সে। সে জন্মানোর পর বড় হওয়ার পর কি হবে, এইটা কি হবে, আমার মনে হয় এইটা যে মেলবন্ধন হয়েছে, আমার মনে হয় এখান থেকে অনেক প্রোডাক্ট বেরোবে। সুতরাং এটা তো শুধু এক জায়গায় করলে হবে না, বিভিন্ন জায়গায় করতে হবে। কারণ পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন হয়েছিল আমাদের দেশে কিন্তু স্পোর্টসের উপর কোনো এগ্রিমেন্ট হয়নি। আমরা যে কটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছি তার মধ্যে কিন্তু আমরা এগ্রিকালচার বলো সব দিকে আমরা ডেভেলপ করেছি, স্পোর্টসে কোনো এগ্রিমেন্টই হয়নি। এরা আমার পাশে যারা বসে আছে, এরা আমি ফুটবল খেলতে পারি, এরা অনেক বোঝা। সুতরাং জস্টেলি কাপ যখন এসেছে আমার মনে হয় এরা সরে যাওয়ার লোক না, কারণ শুধু এদের ফুটবল এদের ফ্যামিলির যে ঐতিহ্য, এরা এদের আমার মনে হয় এই ঐতিহ্য বড়ের মাঠে কারণ করেন যে আমাকে দায়িত্ব দেবেন। আমার যতটুকু জ্ঞান, আমি ওনাদেরকে যতটুকু বলেছি, আজকে সেই একাডেমি 44 থেকে 234 এসে পৌঁছেছে সংখ্যা। ওখান থেকে 5 জন পিআরএলএস এর হয়ে খেলছে নার্সারি লিগ, 4 জন অলরেডি খেলে ফেলেছে পিআরএলএস এর হয়ে ইউথ ডেভেলপমেন্ট লিগ। কলকাতা 3rd ডিভিশনে এখনো পর্যন্ত 3 জন আছে, 2nd ডিভিশনে ট্রায়ালে ফাইনাল সিলেকশনে এখনো 5 জন আছে। আমি ওনাদেরকে বললাম, ওনারা একটা টুর্নামেন্ট করতে যেটা প্রায় 55-60 লক্ষ টাকা বাকি। আমি ওনাদেরকে বললাম আপনাদের উদ্দেশ্য কি টুর্নামেন্ট করা? বলছে এই যে আসবে বাংলার ফুটবলের উন্নতি, আমার কেউ কিছু করবে না, আসবে ভালো ভালো কথা বলে চলে যাবে, পরে আপনি ফোনটা করবেন, ফোন তুলবে না। আমি বললাম আপনারা যদি মনে করেন যে আপনাদের ছেলেদেরকে সঠিকভাবে দেবেন, হয় 1st ডিভিশন কিংবা কোনো প্রিমিয়ারের টিম যারা কলকাতায় সাপ্লাই লাইন হিসেবে পরিচিত, এরকম কারোর সঙ্গে যোগাযোগ করুন। আমি বললাম আপনাদের কার সঙ্গে ভালো পরিচয়? বললো আমাদেরকে সব থেকে বেশি স্নেহ করেন অনির্বাণ দা। আমি বললাম ঠিক আছে, আমি কথা বলছি। বেঙ্গল সুপার লিগের প্রাক্কালে আমি কথা বলতে পারিনি, চ্যাম্পিয়ন হওয়ার পর অনির্বাণ দার সঙ্গে আমার একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে কথা। আমি বললাম দাদা আমি আপনাকে এই দিনকে ফোন করবো। আমি বললাম এটা কি হতে পারে? অনির্বাণ দা বললেন অবশ্যই, ভালো উত্তর। আমি ওনাদেরকে বললাম যে যদি খেলোয়াড় ওঠাতে হয়, আপনার এখানে যেটা হলো ডিস্টেন্স, যদি আপনারা কখনো হাওড়া থেকে 15 টাকার টিকিট কেটে তমলুক যান, যেটা 1.5 ঘন্টা লাগে, সেটা 3 ঘন্টা 20 মিনিট লেগে যাবে। একটা ছেলের হয়তো বাবার সারাদিন ওখানে ইনকাম, কৃষিমাত্রিক জেলা আপনারা জানেন, সারাদিন ইনকাম হয়তো 180 টাকা, 200 টাকা, 220 টাকা। সে 50 টাকা নিয়ে আসে, তার মানে তার কাছে বাস সম্ভব নয়, 70 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসা। সে ট্রেনেই আসবে, সেই মাঠটা প্র্যাকটিসটা করতে পারে না, কিংবা সকালে প্র্যাকটিসটা করে বাড়ি পৌঁছাচ্ছে সন্ধ্যেবেলা, আবার পরের দিনটা কিভাবে যাবে? আমি ওনাদেরকে যখন বললাম যে আপনারা একটা কাজ করুন, টাই আপটা করুন, ওনারা এক কথায় রাজি হলেন। সব থেকে বড় কথা, আমার মনে হয় পশ্চিমবঙ্গের বুকে প্রথম কোনো একটা জেলার ক্লাব সাহসিকতা দেখালো। তো এটা তো কুর্নিশ জানানো উচিত এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন, কারণ ওনারা প্রত্যেকে খুব সহনশীলা মানুষ, ওনারা ময়দানের কুটকাচারির সঙ্গে যুক্ত নয়, প্রথম এসছে। তো আমার যতটুকু সহযোগিতা আমি তো করবো এবং আমার মাথার উপরে দাদারা আছেন, আপনাদেরও সহযোগিতা আমি আগামী দিনে কাম্য করলাম। এবার যেটা দিদি কোশ্চেন করলেন যে পক্ষপাত দুষ্ট কিছু হবে কিনা, আপনাকে বলে দিই অলরেডি আমাদের যারা সাইন চলছে তাতে হুগলি জেলারও ছেলে আছে, হাওড়া জেলারও ছেলে আছে, উত্তর 24 পরগনারও ছেলে আছে এবং তমলুকের তো আছেই, এবং আরো স্কাউটিং চলছে। থ্যাংক ইউ।